গাজীপুরে শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সে মাদক ব্যবসা করে বইলা দিছিল, কেন বইলা দিছে এই জন্য বউটারে মাইরা ফেলাইছে। আমরা চাই তাকে এখানে উৎখাত করে দেবে, চিরতরে এখানে আসতে পারবে। চট্টগ্রামে অতিবৃষ্টিতে অক্সিজেন এলাকায় সড়কে ধস ডুবেছে রেল লাইন। সকালে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টি পড়লে পানি উঠে, মানুষের চলাচল অসুবিধা হয়, চলতে খুবই কষ্ট হইতেছে, গাড়ি বিভিন্ন জায়গায় বন্ধ যেতেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। ছোট থেকে দেখতেছি আমরা এটা পানি এভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। টাঙ্গাইলে পিকআপ ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১। নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে হতাহতের ঘটনায় এখনও ধরা পড়েনি চালক। খুলনা মেডিকেলে অকেজো পড়ে আছে ২০ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন। এক যুগেও নেওয়া হয়নি চালু করার পদক্ষেপ, রোগীদের পাঠানো হয় অন্যত্র। আমার আম্মা ২ মাস আগে থেরাপি দেওয়ার কথা বলছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা ঢাকায় যাইতে পারিনি। খাবারে যে রেডিও থেরাপি দিছি ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে মোট মাহলে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধরা আগুন দিয়েছে অভিযুক্তের বাড়িতে। স্থানীয়রা জানায়, বছর দেড়েক আগে শ্রীপুরের বর্মি মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের সাথে বিয়ে হয় ময়মনসিংহের সুইটি আক্তার নিশির। তাদের ৪ মাস বয়সী সন্তান রয়েছে। সুইটির স্বজনদের অভিযোগ, বিয়ের পর তারা জানতে পারেন নুরুল মাদক কারবারি এবং মাদকাসক্ত। প্রায় নির্যাতন চালাতো সুইটির ওপর। সম্প্রতি এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে বুধবার রাতে স্ত্রীকে বেধড়ক পেটায় নুরুল। এতে মৃত্যু হয় সুইটির। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ, আটক করে শাশুড়িকে। আজ সকাল ৬টার দিকে নুরুলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ১ বছর আগে একটা বিয়ে করছে, এই বউরে গতকাল রাত ও ভাবে মারছে, মানে বিভিন্ন ধরনের মারধর করছে, যে ভাষা বলা যায় না। বউ নাকি বলছিল জনগণের কাছে যে সে মাদক ব্যবসা করে বইলা দিছিল, কেন বইলা দিছে এই জন্য বউটারে মাইরা ফেলাইছে। আমরা চাই তাকে এখানে উৎখাত করে দেবে, চিরতরে এখানে আসতে পারবে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। গাজীপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, হত্যার ঘটনায় কি পরিবারের কেউ মামলা করেছেন কিনা, আর পুলিশ এ বিষয়ে কি বলছে? সোহার, হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবার থানায় গিয়েছেন, লিখিত অভিযোগ দিচ্ছেন। আমরা ওসির সাথে কথা বলেছি, ওসি যেটা জানিয়েছেন, পরিবারের অভিযোগ পেলেই তারপরে আসলে তাদের মামলার প্রক্রিয়া সেটা চলবে। গতকাল রাতেই যে স্বামীর নির্যাতনে যে নিশি সে এখানে মারা যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তখন এই এলাকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তারা এখানে উৎসুক তারা যারা রয়েছেন, তারা এই বাড়ির সামনে অবস্থান করেন। সকালে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা আগুন লাগিয়ে দেন। যে নুরুল ইসলাম এই এলাকার মাদক সম্রাট নামে সে পরিচিত। দীর্ঘদিন যাবৎ সে এই এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছেন। এই মাদক ব্যবসা করে সেই এলাকায় প্রায় ৪টি বাড়ি করেছেন। প্রত্যেকটি বাড়িতেই নানা ধরনের দামি আসবাবপত্র রয়েছে। প্রত্যেকটি ঘরেই কিন্তু আগুন দিয়েছেন এবং আসবাবপত্রগুলো সব পুড়িয়ে গেছে। আমরা এই তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি, উনি এই পর্যন্ত 5টি বিয়ে করেছেন। এর আগে 4 স্ত্রীকে উনি ডিভোর্স দিয়ে দিয়েছেন। এটা তার ৫ম নাম্বার স্ত্রী। সেই স্ত্রী প্রায় ১.৫ বছর আগে বিয়ে করেছেন। এই ঘরে তার একটি 4 মাসের বাচ্চা রয়েছে। আর আরেকটি বিষয় যে তার বাচ্চাকেও মারধর করেছে, তার বাচ্চাও চিকিৎসাধীন রয়েছে। আর পুলিশ বলছে তাকে ধরার জন্য অভিযান চলছে এবং যে নুরুল ইসলামের মা যিনি রয়েছেন তাকে কিন্তু পুলিশ আটক
আটক করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, দেখছি যে সকাল থেকেই এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই যে বাড়ি ঘরে যেসব জায়গাগুলোতে আগুন লাগানো হয়েছে, পাশেই যে বাড়িতে সেই আরেকটি বাড়িতে কিন্তু আগুন লাগাচ্ছে, এখানে দুটি বাড়িতে তারা আগুন লাগানো হয়েছে। এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস এসে বাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছেন এবং স্থানীয়রা বলছেন কোনোভাবেই যাতে এই বাড়ি কোনোভাবে আবার পরবর্তী নির্মাণ না করতে পারে সেই বিষয়ে কিন্তু স্থানীয়রা অবস্থান নিচ্ছেন এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। রাত থেকে টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিসি সহ বেশ কিছু এলাকায় পানি জমে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে অক্সিজেন এলাকায় পানি উঠে ডুবে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাজিরহাট রেল লাইনের একাংশ। এতে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে বেলা 11:30 নাগাদ পানি নেমে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, তাই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সামান্য একটু বৃষ্টি পড়লেই এই পানি হয়ে যায়, ভোগান্তে জনসাধারণের অনেক হচ্ছে। আমরা অনেক দিন ধরে ভোগান্তিতে আছি। সকালবেলা চাকরিতে আসতে পারি না, যাওয়ার সময়ও পানি, হাঁটু সমান পানি থাকে সবসময়। এটা এখন থেকে না, কন্টিনিউ অনেক বছর থেকে এটা এইভাবেই চলতেছে। আমরা দেখে আসতেছি ভোগান্তি, ছোট থেকে দেখতেছি আমরা, এটা পানি এইভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ধসে পড়েছে একটি সড়ক। সকালে বৃষ্টি ও পানির তোড়ে সরে যায় সড়কের সাথে লাগোয়া ব্রিজের নিচের মাটি। এতে ধসে পড়ে সড়কের একপাশের বেশ কিছু অংশ। এতে ব্যাহত হচ্ছে বন্দর নগরীর বাজিদ থেকে অক্সিজেনমুখী সড়কে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন সিটি মেয়র। ধসে পড়া সড়কটি সংস্কারে কাজ করছে কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটার প্রতিফলন কেমন দেখছেন? আমরা কিছুক্ষণ আগে এখানে মেয়রকে আসতে দেখেছি এবং মেয়র পরিদর্শন শেষে যে কথাটি বলেছে, এটি শীতল ঝর্ণা খালের স্টারশিপ ব্রিজ নামে পরিচিত এলাকাতে এবং সেটি বাইজিক থেকে অক্সিজেনমুখী সড়কের সেই জায়গাটিতে গত রাত থেকে ভারী বর্ষণ হওয়ার কারণে ব্রিজের নিচের যে তলায় যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো সরে যাওয়ার কারণে ব্রিজটা ভেঙে পড়ে এবং যার কারণে আমরা দেখছি সড়কটি ধসে পড়েছে এবং ভেঙে যাওয়ার কারণেই আমরা দেখছি যে এই সড়কটিতে একমুখী যান চলাচল একেবারেই বন্ধ। তাই যে সড়কটি এখন তার বিপরীত যে সড়কটি রয়েছে 2 লেনের সড়কের, অন্য লেনে 2মুখী যানবাহনগুলো আমরা দেখছি যে এখন চলাচল করছে। এরই মধ্যে কিন্তু সংস্কারের বিষয়ে মেয়র যে বিষয়টি বললেন, এটা এর আগেও 1 বছর আগেই কিন্তু এইটি সংস্কারের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এরই মধ্যে 8 থেকে 9 কোটি টাকা দামের 8 থেকে 9 কোটি টাকার একটি বাজেট কিন্তু এরই মধ্যে হয়েছে। তারা যেটা জানালেন যে এখনই তাৎক্ষণিকভাবে, যেহেতু এটি একটি ব্রিজ ছিল, তাৎক্ষণিক এটি মেরামত করা সম্ভব নয়। বর্ষা মৌসুম শেষে এই ব্রিজটি সংস্কারে এবং সড়কটি সংস্কারে আনুষ্ঠানিক কার্যক্রম যে শুরু হবে, বলা হচ্ছে 60 ফিট টোটাল এটার ব্রিজটির কার্যক্রম হবে এবং সেই 60 ফিট সংস্কার পরেই কিন্তু সাধারণ যে যান চলাচল সেটা একেবারে স্বাভাবিক হবে। তবে ততদিন সর্বমোট মিলিয়ে 1 বছর সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হবে। এই জন্য কিন্তু সিটি মেয়র এর মধ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং বলেছেন সেই 1 বছর কোন বিকল্প পথ এখানকার ভারী যানবাহনগুলো ব্যবহার করবে সেটার এরই মধ্যে তিনি ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছে, পুলিশের সাথে। তারা বলেছেন যে পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ যানবাহনগুলোর নিয়ন্ত্রণে কোন বিকল্প সরে সেগুলো চলাচল করবে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। আলামিন, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 1 জন। ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে মোটরসাইকেলে সানি মিয়াকে নিয়ে ঘাটাইল ক্যান্টনমেন্টে যাচ্ছিল আলামিন ও স্বপন। পথে বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলে মারা যান আলামিন, স্বপন মিয়া ও পিকআপ ভ্যান চালক জুয়েল। তাদের সবার বাড়ি জামালপুরে। দ্রুত গতির কারণে দুর্ঘটনা প্রাথমিক ধারণা পুলিশের। আমার ভাতিজা স্বপন এবং শুভ, তাদের বাড়ি মেলান্দহ
জেলা জামালপুর। তারা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন মারা যায়। সেনাবাহিনী মারছিল, সেখানে আসার পথে পিকআপের সাথে সংঘর্ষে স্পট ডেডে তারা 2 জন মারা গেছে। নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এখনও আটক হয়নি চালক। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি। এ ঘটনায় এখনও মামলা না হলেও পরিবারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। স্বজনদের দাবি দ্রুত মাইক্রোবাস চালককে আটক করে শাস্তির আওতায় আনার। 3 বছর পর মঙ্গলবার রাতে ওমান থেকে ছুটিতে দেশে ফেরেন প্রবাসী বাহারুদ্দিন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে গতকাল ভোরে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় পরিবারের লোকজন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে প্রাণ হারায় বাহার ও তার পরিবারের সদস্যরা। স্বজনদের অভিযোগ, চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত রেডিওথেরাপি মেশিন 12 বছর ধরে পড়ে আছে খুলনা মেডিকেলের ক্যান্সার বিভাগের সামনে। রোগীরা সেবা নিতে আসলেও তাদের পাঠানো হয় অন্যত্র। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেশিনটি এখন যেন তাদের গলার কাঁটা। 20 কোটি টাকা মূল্যের রেডিওথেরাপি লিনিয়র এক্সিলারেটর মেশিন 1 যুগ ধরে পড়ে আছে খুলনা মেডিকেলের রেডিওলজি ও অনকোলজি বিভাগের বারান্দায়। ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যবহৃত মেশিনটি 2012-13 অর্থ বছরে খুলনা মেডিকেলে পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে সেটি ব্যবহার উপযোগী করতে দেয়া হয়নি কোনো নির্দেশনা। এত বছরেও এ বিষয়ে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা। মেশিনটি আদৌ ব্যবহার হবে কিনা জানা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এখানে বড় মেশিন পড়ে আছে, কিন্তু আমরা ঠিকমতো চিকিৎসা এখানে পাইতেছি না। ঢাকা যাওয়ার জন্য বলতেছে, আমাদের কাছে এত অর্থনীতি নাই। কারা এটা কিনেছিল, কারার সাথে জড়িত ছিল, এই কি প্রসেসিং এটা কেনা হয়েছিল, কেন কেনা হয়েছিল, যেহেতু ব্যবহার হচ্ছে না, যেহেতু এখানে কাজে লাগতেছে না, কেন মেশিনটা নষ্ট হচ্ছে, এরা জবাবদিহিতা করতে হবে তাদের। সরকারিভাবে এই খরচটা অনেকই কম। সরকারি যদি সেটা 15-20-এর মধ্যে হয়ে যায়, তাহলে বেসরকারিতে এটা চলে যাবে 80-90 হাজার টাকা। এবং বেসরকারির মধ্যেও সেন্টার টু সেন্টার, মেশিন টু মেশিন, ডিজিজ টু ডিজিজের লোকেশন টু লোকেশন অনুযায়ী খরচটা ভিন্ন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চাহিদাপত্র ছাড়াই রেডিওথেরাপির মেশিনটি খুলনায় পাঠিয়েছিল সংশ্লিষ্ট বিভাগ। এরই মধ্যে ওয়ারেন্টির সময়কালেও শেষ হয়েছে। ক্যান্সারের মেশিনটা যখন থেকে এখানে আসছে তখন থেকে আমাদের গালার কাটা। আমি যতটুকু যা আমার কাছে ইনফরমেশন আছে, আমরা বেসিক্যালি ক্যান্সারের মেশিন চাইনি, এভাবে পড়ে আছে এবং এটা খোলাও হয় নাই। এখন এটা হয়ে গেছে যে জায়গা দখল করে আছে আমাদের অন্য কাজকর্ম করতে পারতেছি না। এটার কারণে এটা আমরা রিপিটেডলি নিয়ে যাওয়ার জন্য বলছি, তাও নিয়ে যাচ্ছে না। খুলনা মেডিকেলে প্রতি মাসে 1000-এর বেশি ক্যান্সার আক্রান্ত রোগী আসেন, যার অর্ধেকেরই প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত চিকিৎসার বিভিন্ন ধাপে প্রয়োজন হয় রেডিওথেরাপি। সেবা না পেয়ে ছুটতে হয় ঢাকায় কিংবা পার্শ্ববর্তী দেশে। সাভারে যে রেডিওথেরাপি দিছি 70-80 হাজার টাকা খরচ হয়েছে মোট হলে। মাছ চিকিৎসা করানোর জন্য জমি বিক্রি করেছি, কিছু গয়নাগাটি ছিল তা বিক্রি করেছি, ধার দিনা হয়েছি, সবকিছু করে শেষ পর্যন্ত আমার নিঃস্ব হয়ে গেছে। বলতেছে যে আপনার 1,32,000 টাকা লাগবে আপনার কেমন ওই থেরাপিতে। আমার আম্মা 2 মাস আগে থেরাপি দেওয়ার কথা বলছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা ঢাকায় যাইতে পারি নাই। বিভাগের আর কোনো হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসায় রেডিওথেরাপির সুযোগ নেই। এতে রোগীদের খরচ বাড়ছে 4 গুণেরও বেশি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রংপুরের কাউনিয়ায় এখনো বেপরোয়া আওয়ামী লীগ নেতা মুখলেসুর রহমান। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে বাবা ছেলেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। মুখলেস বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি হলেও তা জানা নেই দাবি পুলিশের। ঘটনাটি গেল 16 মের। কাউনিয়ায় প্রকাশ্যে বাবা ও ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা মুখলেসুর ও তার লোকজনের বিরুদ্ধে। অন্তত 20 হাত এলাকা টেনে হিসড়ে তারপর তোলা হয় মোটর সাইকেলে। তুলে নেয়ার পর কাশিম ও মাহবুবুরকে দেয়া হয় পুলিশে। মামলাও করেন মুখলেসুর রহমান। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনা যাচাই ছাড়াই তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিন পেয়ে অপহরণ মামলা করতে গেলেও গড়িমসি করেছে পুলিশ। ওখানে মারপিট করে, ওখান থেকে এসে ফিরে এখানে এই সাইন মার্কেট নিয়ে এখানে মারপিট করে। এখান থেকে নৌকাদের নিয়ে ওই বছর ওখানে ওই নৌকাতে পার করে নিয়ে গেল ওই যে এমএনএলিস সাবরাত তলে। এরা আওয়ামী লীগের প্রভাব এখনো খাটায়। এরা আমাদের ওইখানে দুদুর মার্কেট থেকে আমাদের সরে নিয়ে গেছে। আচ্ছা 10টার দিকে 6টা স্টামে সই নিছে, নিয়ে আমাদের কাছে 8 লক্ষ টাকা চাঁদা চায়।
ট্যাপা মধুপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির অনুসারী হিসেবে পরিচিত তিনি। অভিযোগ, সেই প্রভাবে গড়েছেন নিজস্ব বাহিনী, চরের জমি দখল সহ নানা অপকর্মে জড়িত তারা। বাবুর কাসেমালের ছেলে ওনাকে এই জায়গায় ছেঁচড়াইতে নিয়ে আসলো, নিয়ে এসে মনে করেন যে এতটুকু পর্যন্ত আইনে এই জায়গা থেকে যখন উলঙ্গ হয়েছে, উলঙ্গ থেকে ওই পোয়াল পর্যন্ত নিয়ে গেছে। আমি কি করি, এই যে কাপড়ের আঁচল এইভাবে না দিয়ে আমরা পেঁচা নিবে ধরি, বারবারই পেঁচা নেই ওরা ফেলা দেয়, বারবারই পেঁচা নেই ওরা ফেলা দেয়। ওরা অনেক সংখ্যা ছিল, এই কারণে আমরা ওদেরকে বাঁচাইতে পারি নাই। আমি এতে 10টার দিকে আসে দেখে এই জায়গায় এরকম মানুষজন এরকম অনেক মারধর করতেছে এদেরকে। মোখলেসুরের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন, উল্টো সেদিন মারধরের শিকার তিনি। না, এটা ওনার দেখে আমরা অপহরণ করি নিকে, ওখানে হয়তো হুড়াজুরা হয়েছে, যখন আমার মাথায় ডাং দিছে, এই মাথায় যখন রক্তপাত হয়েছে, তখন এই দেখে তখন মানুষও হই হাল্লা চিল্লাচিল্লি কি হয়েছে, আমি আর পরে খবর পাওনি, আমাকে ওই অবস্থায় মেডিকেলে নিয়ে গেছে। পুলিশ বলছে দুপক্ষের জমির সোলেনামা দলিল সংক্রান্ত বিরোধ আছে, পাল্টাপাল্টি মামলাও চলমান। এর আগেও ঘটেছে একাধিকবার সংঘর্ষ। আমাদের সব অফিসার এখন নতুন, হয়তো তারা ওইভাবে আইডেন্টিফাই করতে পারে না, আর বিচার প্রার্থনা তো করতে গেলে তাদেরকে আমরা আইনের ভিতর থেকে চেষ্টা করি। প্রিভিয়াস রেকর্ড হয়তো তদন্তে উঠে আসবে, তখন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শাহ আলমের করা মামলার 50 নম্বর আসামিও মোখলেসুর রহমান। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মানিকগঞ্জে পরিত্যক্ত স্কুল ভবনেই চলছে পাঠদান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশা, ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। দুর্ঘটনার শঙ্কায় অভিভাবকরা সবসময় উদ্বিগ্ন। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে সেখানে ক্লাস চলছে। শিবালয় কেন্দ্রীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1994 সালে মানিকগঞ্জে নির্মিত হয় একতলা স্কুল ভবনটি। শ্রেণী সংকটের কারণে 14 বছর পর 2008 সালে টিন শেড দিয়ে দোতলা করা হয়, কিন্তু বেহাল দশার কারণে 2022 সালেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। জরাজীর্ণ ভবনের 5টি শ্রেণীকক্ষ, তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই পাঠদান চলছে। হ্যাঁ, আমাদের এই যে ক্লাস করতে অবশ্যই ভয় লাগে, উপর থেকে অনেক সিমেন্ট ইত্যাদি এসে আমাদের উপর পড়ে। যখন বৃষ্টি আসে তখন আমরা জানালাগুলো আটকাতে পারি না, পুরো বেঞ্চ ভিজে যায়। এইরকম একটা জরাজীর্ণ ভবনের মধ্যে যেভাবে ক্লাস করাচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিভাবকরাও প্রতি মুহূর্তে থাকেন আতঙ্কে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন শঙ্কা নিয়েই সন্তানদের পাঠান স্কুলে। বাচ্চা যখন সকাল থেকে আমাদের সারাদিনই উদ্বিগ্ন থাকে যে কখন আমার বাচ্চা ঘরে ফিরবে। বাচ্চারা স্কুল আসতে চায় না, কান্না করে স্কুল আসতে চায় না, ভয়ে থাকে ওরাও। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে, তবে মিলছে না স্থায়ী সমাধান। কবে নাগাদ নতুন ভবনের কাজ শুরু হবে তা এখনো অনিশ্চিত। ওটা বাদ দিলে আমার 2 শিফটে ক্লাস করানো সম্ভব না। আমার মাত্র 4টি শ্রেণীকক্ষ ভালো আছে, যে কোনো সময় ভবনটা ভেঙে পড়লে তো শুধু ছাত্রদের উপরে পড়বে না, শিক্ষকদের উপরেও তো পড়বে। আমরা তো এই আতঙ্কের মধ্যে সবসময় থাকি। আমাদের PDP-4 একটা প্রকল্প রানিং আছে, তো এটা আমাদের শেষ ছিল এই জুন মাসে, পরে এক্সটেনশন হয়েছে। এক্সটেনশন হওয়ার কারণে নতুন ভবন আবার তালিকা চেয়েছে, ওই তালিকায় আমরা মডেল স্কুলে দিয়েছি। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, তবুও এখানে চলছে ক্লাস। পরিত্যক্ত ঘোষণা করার পরও নতুন ভবন না পাওয়ায় চরম ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। এখন প্রশ্ন উঠেছে, কোমলমতি শিশুদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।